রেজুভিনেশনে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের নাউনের সেকেন্ড ক্লাস করাচ্ছি। আগের ক্লাসে আমি তোমাদের নাউনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি নাউন অ্যান্ড কেস নিয়ে আলোচনা করব। বেসিক্যালি নাউনের যে পার্টগুলো পড়া আছে সে পার্টগুলো আমি পরপর ক্লাস দিতে থাকবো। তোমাদের সমস্ত ক্লাসগুলো যদি অ্যাটেন্ড পেতে চাও তোমরা, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে করে তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে, যে কোনো ধরনের সমস্যার সমাধান তোমরা করতে পারবে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তোমাদের ইংরেজিতে যতটাই তোমরা উইক হও না কেন ইংরেজিতে, আই থিঙ্ক তোমরা ইংরেজিতে অনেক স্ট্রং হয়ে যাবে। নাউন অ্যান্ড কেস আলোচনা করার আগে আমাদের ফার্স্ট জানতে হবে যে কেস কথাটার অর্থ কি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কেস? না, কেস কথাটার অর্থ হচ্ছে কেস হচ্ছে একটা রিলেশনশিপ তৈরি করে। কি করে? না, রিলেশনশিপ তৈরি করে। কার সাথে কার রিলেশনশিপ তৈরি করে? না, একটা নাউন অর একটা প্রোনাউনের সাথে আদার যে ওয়ার্ড রয়েছে সেন্টেন্সের, আদার ওয়ার্ড অফ দ্য সেন্টেন্সের একটা রিলেশনশিপ তৈরি করে। ক্লিয়ার? কেস কি করে? না, কেস ইজ এ ফর্ম অফ রিলেশনশিপ অফ এ নাউন অর প্রোনাউন উইথ আদার ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। ওকে, তাহলে রিলেশনশিপটা কিভাবে তৈরি করছে, সম্পর্ক কিভাবে তৈরি করছে, এটা আমাদের কেস কথাটার অর্থই হচ্ছে রিলেশন, সম্পর্ক। ক্লিয়ার? তো কেস অ্যাকচুয়ালি দেয়ার আর থ্রি টাইপস অফ কেসেস। বেসিক্যালি তিন ধরনের কেস। কি কি? না, কেসকে আমরা যদি তিন ভাগে ভাগ করি, একটাকে বলা হয় নমিনেটিভ কেস। নমিনেটিভ কেস। কেস নাম্বার 2 অবজেক্টিভ কেস। কেস নাম্বার 3 পসেসিভ কেস। ওকে, পসেসিভ কেস, অবজেক্টিভ কেস আর নমিনেটিভ কেস। ঠিক আছে? পসেসিভ কেসের আরেকটা নাম আছে, সেটা জেনিটিভ কেস বলা হয়। জেনিটিভ। নমিনেটিভ কেসকে সাবজেক্টিভ কেসও বলা হয়ে থাকে। এই কথাটার মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সাবজেক্টিভ। অর্থাৎ নমিনেটিভ কেস কথাটার বাংলা হচ্ছে কর্তৃকারক। ওকে, অর্থাৎ কোন সেন্টেন্সে কোনো নাউন বা কোনো প্রোনাউনও হতে পারে, তাকে যদি আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করি, কর্তা হিসাবে ব্যবহার করি, তাহলে কিন্তু সেটাকে আমরা নমিনেটিভ কেস বলব। যেমন, he has given me a chance। এই সেন্টেন্সটা যদি আমরা খুব ভালোভাবে পর্যালোচনা করি, আমরা দেখতে পারবো he has given me a chance। এখানে হিটা প্রোনাউন। হি এর জায়গায় আমি যে কোনো নামও লিখতে পারি, কোনো নাউনও লিখতে পারি। রাম, যাই হোক, রাম বা হি হ্যাজ গিভেন মি এ চান্স। এই সেন্টেন্সটা থেকে আমরা একটা জিনিস দেখব, যে এই সেন্টেন্সটাকে যদি প্রশ্ন করা হয় যে কে আমাকে চান্স দিয়েছে, ওকে, হু হ্যাজ গিভেন মি এ চান্স, তাহলে আমার উত্তর কি আসবে? রাম বা হি। তাহলে রাম বা হি এটা কি? না, এটা নমিনেটিভ। এটা নমিনেটিভ কেস অফ নাউন অর প্রোনাউন। প্রোনাউনের ক্লাসে আলোচনা করব প্রোনাউন সম্পর্কে, ব্যাপারটা কিছুটা একই নাউন এবং প্রোনাউনের। তো এখানে কর্তা কি? এখানে কর্তা নাউনটাই আমি বলি, এখানে কর্তা রাম। রাম আমাকে চান্স দিয়েছে, সো রাম কিন্তু এখানে কর্তা। আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। তাহলে এখানে কর্তাকে ভালো কে বাসে? আমি বাসি, তাহলে কর্তা কিন্তু আমি, সাবজেক্টকে আমি। তাহলে এখানে আইটা কি? না, নমিনেটিভ কেস অফ প্রোনাউন, প্রোনাউনের নমিনেটিভ কেস। যদি বলি রাম লাভস হিজ মাদার, রাম তার মাকে ভালোবাসে। সো এখানে দেখো নমিনেটিভ কেস কোনটা? না, রাম। এটা কি? না, নমিনেটিভ কেস অফ প্রোনাউন, নাউন।
এটা নাউনের নমিনেটিভ কেস। তাহলে কে ভালোবাসে? রাম ভালোবাসে। এই গেল নমিনেটিভ কেসের ব্যাপার। এবার যদি আমি অবজেক্টিভ কেস বলি, অর্থাৎ কর্মকারক, এখানে কর্ম, তাহলে অবজেক্টিভ কেসের কথা যদি আমরা বলি, এই সেন্টেন্সগুলোর মধ্যে অবজেক্ট লুকিয়ে আছে। রাম কাকে ভালোবাসে? তার মাকে ভালোবাসে। কাকে ভালোবাসে? তার মাকে ভালোবাসে। এটাকে যদি আমি প্রশ্ন করা হয়, হুম ডাজ রাম লাভ? হুম ডাজ রাম লাভ? তাহলে কি অ্যান্সার হবে? না, রাম লাভস হিজ মাদার, তার মাকে ভালোবাসে। তাহলে কাকে ভালোবাসে? মাকে। হুম দিয়ে প্রশ্ন করা হয়েছে, সেক্ষেত্রে মাদারটা কি হয়ে গেল? অবজেক্টিভ কেস। বুঝা গেছে? এখানে যেমন ছিল রাম হ্যাজ গিভেন মি এ চান্স, এখানে দেখা যাচ্ছে দুটো অবজেক্ট রয়েছে, আমি পরে আলোচনা করব। রাম হ্যাজ গিভেন মি এ চান্স, এর মধ্যে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করতে হবে। আমি অবজেক্টিভ কেসে যখন আসবো আরো ভালোভাবে আলোচনা করবো। এখানে দুখানা কর্ম রয়েছে। কি রয়েছে? হি হ্যাজ গিভেন মি, মি একটা অবজেক্ট, চান্স একটা অবজেক্ট। সে আমাকে কি দিয়েছে? চান্স দিয়েছে, এটা একটা অবজেক্ট। সে কাকে চান্স দিয়েছে? আমাকে দিয়েছে, এটাও একটা অবজেক্ট। এর মধ্যে একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কোনটা? না, ডিরেক্ট অবজেক্ট কি দিয়েছে? মিটাকে চাপা দিয়ে যদি বলি হি হ্যাজ গিভেন এ চান্স, চান্স দিয়েছে, চান্সটা ডিরেক্ট অবজেক্ট। কি দিয়েছে আমাকে? চান্স দিয়েছে। প্রশ্ন করো কি দিয়ে? ডিরেক্ট অবজেক্ট। হুম দিয়ে প্রশ্ন করো কাকে চান্স দিয়েছে? আমাকে। মিটা কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট। আমি অবজেক্টিভ কেসে আলোচনা করব। সো অবজেক্টিভ কেস মানে হুম দিয়ে প্রশ্ন করা যাবে কাকে, এবং কি দিয়েও প্রশ্ন করা যাবে হোয়াট। পসেসিভ কেস কথাটার অর্থ কি? পসেসিভ কেস মানে এই পসেসিভের মধ্যেই আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, পসেশন বলে একটা কথা রয়েছে। পসেসিভের মধ্যে লুকিয়ে আছে পসেশন, POSSESSION। পসেশন কথাটার অর্থ কি? অধিকার। অধিকার মানে কি? না, ওনারশিপ। অর্থাৎ পসেসিভ কেসের মাধ্যমে একটা ওনারশিপকে বোঝাবে, ওনারশিপ বোঝাবে, একটা অধিকার বোঝাতে পারে। ওকে, সেই অধিকার বোঝানোর জন্য আমরা নাউন বা প্রোনাউনের পসেসিভ কেস ব্যবহার করব। ওকে, আমি এবার তিনটে কেস নিয়ে একটু একটু করে আলোচনা করছি। একটা জিনিস আমি তোমাদের বলে দিই আলোচনা করার আগে, সেটা হলো নমিনেটিভ কেস অফ নাউন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা অবজেক্টিভ কেস হিসাবে ব্যবহার করা যেতে পারে। যেমন আমি বললাম, ধরো রাম loves Sam, Sam loves Ram। দুটো সেন্টেন্স দেখলে একটা ব্যাপার লক্ষ্য করো, এখানে রাম লাভস স্যাম, রামটা কিন্তু নমিনেটিভ কেস, স্যামটা কিন্তু অবজেক্টিভ কেস, কাকে ভালোবাসে? শ্যামকে। আবার এখানে স্যাম অবজেক্টিভ ছিল, কিন্তু এই সেন্টেন্সে দেখো স্যামটা নমিনেটিভ কেস হয়ে গেল, আর রাম নমিনেটিভ ছিল, এই সেন্টেন্সে দেখা যাচ্ছে রামটা অবজেক্টিভ কেস। তাহলে একটা জিনিস খেয়াল করবে, নমিনেটিভ কেসের নাউন কিন্তু অবজেক্টিভ কেস হিসেবেও ব্যবহার করা যেতে পারে, অ্যাকর্ডিং টু সেন্টেন্সেস এগুলো ভ্যারি করে। ওকে, এরপর আমরা প্রত্যেকটা কেস নিয়ে আলোচনা করছি। প্রথম আমি আলোচনা করব নমিনেটিভ কেস নিয়ে। নমিনেটিভ কেস বেসিক্যালি দুই প্রকার হয়, একটাকে ভোকেটিভ কেস বলা হয়ে থাকে, ভোকেটিভ কেস বলা হয়ে থাকে। ওকে, নমিনেটিভ কেস। আরেকটা নমিনেটিভ অ্যাবসলিউট। ভোকেটিভ কেস ডিরেক্ট অ্যাড্রেস করতে ব্যবহার করা হয়, ডিরেক্ট অ্যাড্রেস। বেসিক্যালি কাউকে ডাকার জন্য এটা ব্যবহার করা যেতে পারে, ডিরেক্ট অ্যাড্রেস। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, কুমার কাম হিয়ার। এখানে একটা ডিরেক্ট অ্যাড্রেস করা হচ্ছে, কুমার একটা কমা কাম হিয়ার। ওকে, তাহলে ডিরেক্ট অ্যাড্রেস করার জন্য
এই কেসটা ব্যবহার করা হচ্ছে নমিনেটিভ কেস। এখানে কুমারটা কি না, কুমারটা হচ্ছে ভোকেটিভ কেস। আর একটা আমি উদাহরণ দিতে পারি, আই নো ইউর সিস্টার রাম। রামকে ডিরেক্ট অ্যাড্রেস করা হচ্ছে যে আমি তোমার বোনকে চিনি, আই নো ইউর সিস্টার রাম। এখানে রামটা কি না, রামটা ভোকেটিভ কেস। তাহলে নমিনেটিভ কেসের একটা কাইন্ড হচ্ছে, টু কাইন্ডস অফ নমিনেটিভ কেস, একটা ভোকেটিভ একটা নমিনেটিভ অ্যাবসলিউট। ভোকেটিভ কেস কি না, যেটা ডিরেক্ট অ্যাড্রেস করার জন্য ব্যবহার করা হচ্ছে। অ্যাড্রেস মানে কি না, ডিরেক্টলি কাউকে কোনো কিছু বলা হচ্ছে, ক্লিয়ার? কলিং করা হচ্ছে, ডাকা হচ্ছে, এখানে ডাকা হচ্ছে, এক্ষেত্রে ডিরেক্ট অ্যাড্রেস করা হচ্ছে। ওকে, নেক্সট আমি চলে আসছি নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে। এখানে মুছে দিচ্ছি আমি। নমিনেটিভ অ্যাবসলিউটের সংজ্ঞাটা আমি দিই। নমিনেটিভ অ্যাবসলিউটের সংজ্ঞা হচ্ছে নাউন অর প্রোনাউন হুইচ, আচ্ছা, নাউন অর প্রোনাউন কামিং বিফোর এ পার্টিসিপল but not grammatically connected to the rest part of the sentence, নাউন এবং প্রোনাউন যেটা কোনো পার্টিসিপেলের পূর্বে ব্যবহৃত হয় কিন্তু ওই সেন্টেন্সের যে অবশিষ্ট পার্ট রয়েছে তার সাথে গ্রামাটিক্যালি কানেক্টেড নয়। ওকে, যেমন আমি একটা সেন্টেন্স উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবে। The sun having said we deserted the place, বা we leave the place ও বলতে পারি, left the place হবে না। তাহলে the sun having said, এটা having তার সাথে ভার্বের 3 নম্বর ফর্ম যুক্ত আছে, having প্লাস be। তাহলে সূর্য ডোবার পর বা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমরা ওই প্লেসটা ত্যাগ করলাম। তাহলে the sun এখানে কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট, এটা নাউন নমিনেটিভ অ্যাবসলিউট, এনএ নমিনেটিভ অ্যাবসলিউট। বাট এই the sun এর সাথে কিন্তু এই সেন্টেন্সের যে বাকি রেস্ট পার্ট রয়েছে, ডিজার্টেড দ্য প্লেস, এর সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। বাট এটা পার্টিসিপলের আগে ব্যবহার করা হয়েছে, হ্যাভিং সেড পার্টিসিপলের আগে ব্যবহার করা হয়েছে, এটাকে নমিনেটিভ অ্যাবসলিউট বলা হয়। ক্লিয়ার? এরপর আমরা আসবো যে অংশটা, যে নমিনেটিভ কেসকে কিভাবে কোথায় ব্যবহার করা হয়। বেসিক্যালি নমিনেটিভ কেসকে কিন্তু একটা ভার্বের পূর্বে ব্যবহার করা হয়। আমরা একটু আগে দেখলাম যে আই ডিড এ মিস্টেক, আই ডিড হবে না, আই মেড এ মিস্টেক, ধরো এই যে সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি মেড এটা ভার্ব, আইটা কিন্তু সাবজেক্ট, দ্যাট ইজ নমিনেটিভ কেস ভার্বের আগে ব্যবহৃত হলো। বেসিক্যালি নমিনেটিভ কেসকে ভার্বের আগে ব্যবহার করা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নমিনেটিভ কেসকে কিন্তু ভার্বের পরে ব্যবহার করা হয়। সেগুলো কি, সেগুলো আমি আলোচনা করি। কিছু কিছু ক্ষেত্রে বলতে কি কি সেন্টেন্স, যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ প্রশ্নসূচক সেন্টেন্স, এগুলো প্রশ্ন করতে ব্যবহার করা হয়। ঠিক আছে? Does Ram love his sister? জিজ্ঞাসা চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। রাম এটা কি নমিনেটিভ কেস, এটা কি দিস ইজ ভার্ব। ওকে, আর ভার্বের পর নমিনেটিভ কেস ব্যবহার করা। নেক্সট, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমন কি রকম হতে পারে, কাম হিয়ার,
কাম হিয়ার। এখানে একটা জিনিস উজ্জ আছে, কাম ইউ হিয়ার বলতে পারি, ইউটা উজ্জ আছে। দেখো ভার্ব, ইউ সাবজেক্ট, সাবজেক্টের আগে ভার্ব বসেছে। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশমূলক বাক্য, আদেশমূলক। অপটেটিভ মানে হচ্ছে ইচ্ছাবোধক, ইচ্ছার বোধ আনে, ইচ্ছাবোধক। মে ইউ বা মে রাম লিভ লং। এখানে সাবজেক্ট কে, ইউ বা রাম, এটা প্রোনাউন, এটা নাউন। যেহেতু নাউনের ক্লাস হচ্ছে এই জন্য আমি নাউনটা দিয়ে আলোচনা করছি। মে কি, মে ভার্ব, কি ভার্ব, মোডাল অক্সিলিয়ারি ভার্ব। তাহলে ভার্বের পরে কাকে বসালাম আমরা, নমিনেটিভ কেসকে বসালাম। ভার্বের পরে নমিনেটিভ বসলো, অপটেটিভ কেসে বসে। ওকে, আবার কোথায় বসে, ন্যাশন চেঞ্জের ক্ষেত্রে যখন ডিরেক্ট স্পিচে থাকে, ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আই শ্যাল গো দেয়ার, আই শ্যাল গো দেয়ার। এটা কোয়েশ্চন শেষ হলো। সেড রাম, সেড রাম, রাম সেড হবে না, সেড রাম। ভার্ব নমিনেটিভ কেস, সরি এটা কোয়েশ্চনের মধ্যে হবে না, এটুকুটা শুধু কোয়েশ্চনের মধ্যে হবে, এটা কম আসন থাকবে। ওকে, সেড রাম, আই শ্যাল গো দেয়ার সেড রাম, ভার্ব রাম নমিনেটিভ কেস। ওকে, রাম বলেছে যে আমি সেখানে যাব, রাম বললো আমি সেখানে যাব, সেটা কিন্তু ভার্ব, তো ভার্বের পর কেসটা বসে নমিনেটিভ কেস। ওকে, তো এই সমস্ত ক্ষেত্রে দেখা গেছে আরো কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন কন্ডিশনাল সেন্স, কন্ডিশনাল আমি পরে আমাদের পড়াবো কন্ডিশনাল সেন্টেন্সগুলো। তো এই সমস্ত ক্ষেত্রে দেখা গেছে যে ভার্বের পর নমিনেটিভ কেসকে বসানো হয়েছে। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হোয়াট ডু ইউ মিন বাই নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন কথাটার অর্থ হচ্ছে when, sorry, when two nouns or noun phrases are used together to denote a same person or thing, then the second is called the apposition of the first. Okay? যখন দুটো নাউন বা নাউন ফ্রেজকে আমরা একসাথে ইউজ করি, সেটা যদি সেম পারসন বা সেম থিংকে ইন্ডিকেট করে, সেক্ষেত্রে আমরা বলতে পারি সেকেন্ডটাকে ফার্স্টের অ্যাপোজিশন। ওকে, যেমন আমি তিনটে সেন্টেন্স লিখছি, তিনটে কেস এর তিনটে সেন্টেন্স। যেমন আমি বলতে পারি প্রথমটা, মিস্টার রয়, our administrator, a gentleman, gentleman. Mr. Roy, our administrator, a gentleman. এখানে নমিনেটিভ কেস হিসাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ our administrator, a gentleman, দুটো কথার মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে দুটোর মাধ্যমে মিস্টার রয়কে বোঝানো হচ্ছে। ওকে, তাহলে এখানে নমিনেটিভ কেস হিসেবে ব্যবহার করা হলো। অবজেক্টিভ কেস হিসেবে যদি ব্যবহার করি, দেখো একটা সেন্টেন্স,
আলেকজান্ডার ডিফিটেড পুরু, পুরুকে না এ ব্রেভ কিং। এক্ষেত্রে অবজেক্টিভ কেস হিসেবে ব্যবহার করা হচ্ছে পুরু এ ব্রেভ কিং, তাই না? দুটো সেম ব্যক্তি, পুরুও যে এ ব্রেভ কিংও কিন্তু এই একই ব্যক্তি, ঠিক আছে? এক্ষেত্রে অবজেক্টিভ কেস হিসেবে ব্যবহার করা হয়েছে। আরেকটা যদি আমি সেন্টেন্স লিখি, আমি উপরের এই পার্টটা মুছে দিচ্ছি। I went Mr. Chatterjee, the Honorable Judge's house. এখানে দেখো মিস্টার চ্যাটার্জিও যে, যিনি দ্য অনারেবল জাজও কিন্তু তিনি। তাহলে মিস্টার চ্যাটার্জি দ্য অনারেবল জাজেস হাউস। ওকে, এখানে পসেসিভ কেস হিসাবে ওকে, পসেসিভ কেস। এখানে পসেশন আছে, অনারেবল জাজেস অ্যাপোস্ট্রফি এস আছে, অনারেবল জাজেস হাউস। তো এক্ষেত্রে নাউন ইন অ্যাপোজিশন কথাটার অর্থ আমরা পরিষ্কার বুঝতে পারলাম। টু নাউন্স অর নাউন ফ্রেজেস ইফ দে আর প্লেসড side by side, they denote same person. They denote same person. Denotes not, they denote same person. Okay. Next, আমরা চলে যাব অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস পড়তে গেলে আমাদের দুটো জিনিস সম্পর্কে জানতে হবে। একটা সেন্টেন্সে অবজেক্ট দুই রকমের হতে পারে, একটা ডিরেক্ট অবজেক্ট হতে পারে, একটা ইনডিরেক্ট অবজেক্ট হতে পারে। ওকে, যেমন একটা সেন্টেন্স লিখছি, he gave me a book. he gave me a book এই কথাটার মধ্যে আমরা হিটা তো নমিনেটিভ কেস জানি আমরা, he gave me a book, এখানে দুটো অবজেক্ট রয়েছে, একটা মি আর একটা বুক। এর মধ্যে ডিরেক্ট অবজেক্ট কোনটা? সে আমাকে কি দিয়েছে? বই দিয়েছে। কি দিয়ে প্রশ্ন করো? বই দিয়েছে। এটা ডিরেক্ট অবজেক্ট, এটা কিন্তু ডিরেক্ট অবজেক্ট। যেটা ডিরেক্ট অবজেক্ট সেটাকে বলা হয় অ্যাকিউজেটিভ বা মুখ্য কর্ম। এর মধ্যে আরেকটা অবজেক্ট আছে যেটা ইনডিরেক্ট অবজেক্ট। যেটাকে বলা হয় ডেটিভ অবজেক্ট। অ্যাকিউজেটিভ, ডেটিভ, মিনিং গৌণ কর্ম। ডেটিভ যেটা সেন্টেন্সের মধ্যে ডেটিভ অবজেক্ট যেটা, সেটা কিন্তু একটা পার্সন হয়। পার্সন আমাকে দিয়েছে, তাহলে আমি একটা পার্সন, তাহলে এটা একটা পার্সনকে ইন্ডিকেট করে। আর যেটা ডিরেক্ট অবজেক্ট বা অ্যাকিউজেটিভ বা মুখ্য কর্ম, সেটা কিন্তু বেসিক্যালি একটা থিং হয়। তাহলে অবজেক্টিভ কেসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু সেন্টেন্স রয়েছে যাতে দুটো কর্ম থাকে। দুটো কর্মের মধ্যে একটা কর্ম কিন্তু কি না, একটা কর্ম একটা ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। ওকে, এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, ভালো করে লক্ষ্য করো, আমি এটা বুঝে দিই। এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েস। ভয়েস চেঞ্জ পরে করাবো তোমাদের, তবুও একটু বলে দিই কি করে বুঝলাম এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। না, এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট গেভ, গিভ, গেভ, গিভেন, V2 ভার্বের 2 নম্বর ফর্ম রয়েছে এবং অবজেক্ট রয়েছে। সাবজেক্ট V2 অবজেক্ট, তার মানে এটা সিম্পল পাস্ট টেন্সের একটা কিন্তু গঠন।
আর সিম্পল পাস্ট টেন্স এই আকারে যদি বসে সেটা অ্যাক্টিভ ভয়েসই হয়। প্যাসিভ ভয়েস কখন হবে না, এই V2টা যদি ওয়াজ প্লাস V3 তে পরিবর্তন হয় তখন সেটা প্যাসিভ ভয়েস হবে। এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করি তাহলে এখানে দুটো অবজেক্ট রয়েছে, একটা মি আর একটা এই বুক অর্থাৎ বুক। দুটো অবজেক্টের মধ্যে একটা অবজেক্টকে আমার সাবজেক্টে পরিণত করতে হবে। ওকে, আমি এটার ভয়েস চেঞ্জ করলাম আই ওয়াজ। এই মিটা অবজেক্টিভ কেস, তাহলে অবজেক্টিভ কেসকে নমিনেটিভ কেস করতে গেলে আমি প্রোনাউনের ক্ষেত্রে তোমাদের পরামর্শ হবে অবজেক্টিভ কেস মি মানে আমাকে, তার নমিনেটিভ তার কর্তাকে না আমি আই, তাহলে আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম। ভয়েস চেঞ্জ করলাম। কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো এই মিটা মাঝখান থেকে আই হয়ে কর্তা হয়ে গেল, নমিনেটিভ কেস হয়ে গেল, অর্থাৎ এটা একটা সাবজেক্ট হয়ে গেল। এবং বেচারা বুক যেমন কর্ম ছিল সে অবজেক্ট হিসাবেই রয়ে গেল। তাহলে বেচারা এখানেও অবজেক্ট ছিল, এই বেচারা বুক এখানেও অবজেক্ট। তাহলে যা ছিল তাই, তার মানে কি অপরিবর্তনীয় রইল। এই অপরিবর্তনীয় থাকা একটা কর্ম, দুটো কর্মের মধ্যে একটা কর্ম অপরিবর্তনীয় রয়ে গেল, এই কর্মটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। খুব ইম্পর্টেন্ট, রিটেইনড অবজেক্ট। তাহলে আমরা রিটেইনড অবজেক্ট সম্পর্কে আমরা বুঝলাম। রিটেইনড অবজেক্ট তাহলে কাকে বলা হয় না, একটা সেন্টেন্সের দুটো কর্মের মধ্যে একটি কর্ম যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বা কর্তা রূপে স্থান পায়, আর একটি কর্ম হিসাবেই থেকে যায়, সেই যে কর্মটা তার স্থানটা কি করলো অপরিবর্তনীয় রয়ে গেল, অর্থাৎ রিটেইনড রয়ে গেল। রিটেইন কথার অর্থে অপরিবর্তনীয় থাকা। এই ধরনের অবজেক্টকে বলা হয় রিটেইনড অবজেক্ট। ক্লিয়ার? নেক্সট আমরা জানবো যেটা কগনিট অবজেক্ট। আমাদের কগনিট অবজেক্ট সম্পর্কে জানতে হবে। সমার্থ জ্ঞাপক কর্ম বা রূপক কর্ম। কগনিট অবজেক্ট কথাটার অর্থ না, কগনিট অবজেক্ট কথাটার অর্থ হচ্ছে an object of an intransitive verb. Sorry, intransitive verb of same meaning, or kind red meaning বলা হয়, kind red meaning, or kind red sense। একটা ইন্ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট যার মানেটা সেম, একই অর্থ বহন করে। উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে কগনিট অবজেক্টের। যেমন কি ড্রিমিং হরাইবিলিটি, এই সেন্টেন্সে আমরা কি দেখছি না, ড্রিমড এটা ভার্ব। আমরা একটা ভুতুড়ে স্বপ্ন দেখলাম। কি দেখলাম? ড্রিম আর ড্রিম। ড্রিম
এই ভার্বেরই নাউন ফর্ম হচ্ছে ড্রিমটা। দুটোর মানে একই কি না, সমার্থক একক কি না? ড্রিম এ হরাইবল ড্রিম, ড্রিম ড্রিম, দিস ইজ কগনেট অবজেক্ট। ওকে, দিস ইজ ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের সমার্থক একক কর্ম এটা। আরো উদাহরণ আছে। He danced an enchanting dance. He danced an enchanting dance. Dance এখানে ভাব, dance এখানে নাউন। Kind read me. Kind read me. একই মানে, বেসিক্যালি ভার্বের নাউন ফর্মটাই ব্যবহার করা হয়েছে এখানে। এগুলোকে বলা হয় কগনিট অবজেক্ট। আরো আছে, হি স্লেপ্ট এ ট্রাবলড স্লিপ। স্লেপ্ট ভার্ব, দিস ইন্ট্রানজিটিভ ভার্ব, স্লিপটা হলো এখানে নাউন, বাট এখানে এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। কি ধরনের অবজেক্ট এটা না? কগনিট অবজেক্ট। স্লেপ আর স্লিপ দুটো মিনিং কিন্তু এক, মিনিং মানে দুটো সেন্স এক, বাট এটারই নাউন ফর্ম এটা। তাহলে বেসিক্যালি একটা জিনিস কি বুঝলাম না, কগনিট অবজেক্টের ক্ষেত্রে যে ইন্ট্রানজিটিভ ভার্বটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় কগনিট ভার্ব। তাহলে যে ইন্ট্রানজিটিভ ভার্বটা আমি ব্যবহার করেছি তারই নাউন ফর্ম হচ্ছে কি না, এখন অবজেক্ট। ওকে, নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব, দিস ইজ ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিভ অবজেক্ট আলোচনা করার আগে আমি ফ্যাক্টিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। ফ্যাক্টিটিভ ভার্ব না, ফ্যাক্টিটিভ ভার্ব কথাটার অর্থ হলো না কোনো ভার্ব যেটা ট্রানজিটিভ ভার্ব। ওকে, কোনো ট্রানজিটিভ ভার্ব কর্ম ছাড়াও, অবজেক্ট ছাড়াও আরো কিছু শব্দ তাদের সাথে ব্যবহার করে। কি করার জন্য না, কোনো পোস্ট বা অফিসিয়াল র্যাঙ্ক ইন্ডিকেট করার জন্য, তাকে বলবো ফ্যাক্টিটিভ ভার্ব। ওকে, some transitive verb takes some words along with object to, along with object to denote official rank, post, etc. ওকে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, দে। They elected him chairman of the club. এখানে elected is factitive verb. ফ্যাক্টিটিভ ভার্বের কাজ কি? ফ্যাক্টিটিভ ভার্ব একটা ট্রানজিটিভ ভার্ব যার পরে দুটো কর্ম দেখতে পাচ্ছি আমরা, দুটো অবজেক্ট, একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট অবজেক্ট, তাই না? They elected him chairman of the club. এখানে চেয়ারম্যান কে? কে চেয়ারম্যান? তাকে চেয়ারম্যান হিসাবে ইলেক্ট করা হয়েছে। ওকে, সো
So this is an object, a chairman of the club an object. Okay, so chairman of the club, এখানে him receiver of action, action the receiver কে না him, তাহলে কাকে ইলেক্ট করেছি তাকে, রিসিভার অফ অ্যাকশন হলো এখানে him, এটা একটা অবজেক্ট। অবজেক্ট ছাড়াও এখানে আরো কিছু ওয়ার্ড আছে, চেয়ারম্যান অফ দ্য ক্লাব, এটা অবজেক্ট অফ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট দেওয়া হচ্ছে। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুটো অবজেক্ট রয়েছে, একটা রিসিভার অফ অ্যাকশন আর একটা চেয়ারম্যান অফ দ্য ক্লাব, এটা অবজেক্ট অফ কমপ্লিমেন্ট। তাহলে এই অবজেক্ট অফ কমপ্লিমেন্ট অর্থাৎ এখানে চেয়ারম্যান অফ দ্য ক্লাব, এখানে পোস্ট বা অফিসিয়াল র্যাঙ্ক বোঝাচ্ছে, দিস ইজ ফ্যাক্টিটিভ অবজেক্ট, এটাকে আমরা বলতে পারি ফ্যাক্টিটিভ অবজেক্ট। ঠিক আছে, তাহলে ফ্যাক্টিটিভ অবজেক্ট কোনটা না, চেয়ারম্যান অফ দ্য ক্লাব। ওকে, যেমন আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি, he called me a fool. Me receiver of action, receiver of action এখানে, তাই না? called কি ফ্যাক্টিটিভ ভার্ব, কি বলে না, একটা বোকা বলে, ফুল, এটাকে র্যাঙ্ক বোঝাচ্ছে, তাই না? এটা এর একটা নাম দিচ্ছে, পদবি দেওয়া হচ্ছে, এখানে পদবি দেওয়া হচ্ছে, টাইটেল দেওয়া হচ্ছে, এ ফুল, সেক্ষেত্রে এটা ফ্যাক্টিটিভ অবজেক্ট, এফ ও মিনস ফ্যাক্টিটিভ অবজেক্ট। ক্লিয়ার? তাহলে ফ্যাক্টিটিভ অবজেক্ট এবং ফ্যাক্টিটিভ ভার্ব সম্পর্কে আমরা এখন আলোচনা করব। নেক্সট আমরা আলোচনা করব অ্যাডভার্বিয়াল অবজেক্ট সম্পর্কে। অ্যাডভার্বিয়াল অবজেক্ট, ওকে, অ্যাডভার্বিয়াল অবজেক্ট বলতে আমরা কি বুঝি? এ নাউন, একটা নাউন, when a noun is used as an adverb to denote time, extent of time, amount, okay, manner, etc. একটা নাউন অ্যাডভার্বের সেন্সে ব্যবহার করা হয় টাইম, এক্সটেন্ট অফ টাইম, অ্যামাউন্ট, ম্যানার, ওয়েট ইত্যাদি বোঝানোর জন্য, তাকে আমরা অ্যাডভার্বিয়াল অবজেক্ট বলবো। অ্যাজ ফর এক্সাম্পল কি বলতে পারি আমরা? He was there 10 years. ইয়ার্সটা এখানে অ্যাডভার্বিয়াল অবজেক্ট, এও বেসিক্যালি ইয়ার্স নাউন। ওকে, তাহলে সে সেখানে 10 বছর ছিল, হি ওয়াজ দেয়ার 10 ইয়ার্স, কত বছর ছিল? 10 বছর ছিল। এখানে অ্যাডভার্ব হিসাবে ইয়ার্সটাকে ব্যবহার করা হয়েছে। ওকে, এটা সময় বোঝাচ্ছে, তার থাকা কত বছর ছিল, অর্থাৎ তার থাকাটাকে এখানে মডিফাই করছে। থাকা মানে ভার্ব, ভার্বকে যে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলা হয়। সো ইয়ার্স এখানে কিন্তু অ্যাডভার্বিয়াল অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, নেক্সট it costs him 10 rupees a kilo. Rupees adverbial object. It costs him 10 টাকা প্রতি কিলোতে এটা তার দাম নিয়েছে। তাহলে কস্টস এই ভার্বটার, রুপিসটা এখানে অ্যাডভার্ব,
অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, বাট এটা একটা নাউন। বাট সেন্সড অ্যাডভার্বের সো দিস ইজ অ্যাডভার্বিয়াল অবজেক্ট। ওকে, আরো এক্সাম্পল হতে পারে। It is snowing in the morning. এখানে দেখো মর্নিং, এটা একটা টাইম বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল অবজেক্ট। মর্নিং এটা নাউন, বাট দ্য নাউন ইজ ইউজড ইন দ্য সেন্স অফ অ্যান অ্যাডভার্ব। স্নোয়িংটা কখন হচ্ছে, স্নোয়িংটা ভার্বকে মডিফাই করছে, মর্নিং অ্যাডভার্ব, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে অ্যাডভার্বকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা অ্যাডভার্বিয়াল অবজেক্ট। ওকে, সো অ্যাডভার্বিয়াল অবজেক্ট সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করে বুঝলাম। এরপর আমাদের নাউনের যে লাস্ট কেস, দ্যাট ইজ পসেসিভ কেস নিয়ে আলোচনা করব। পসেসিভ কেস মিনস কি, একটা পসেশন বোঝাবে বা ওনারশিপ বোঝাবে, অধিকার বোঝাবে। বেসিক্যালি পসেসিভ কেস করতে গেলে আমরা নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে থাকি। যেমন ম্যান থেকে ম্যানস হয়, মেন থেকে মেনস হয়, গার্ল থেকে গার্লস হয়। ওকে, সো বেসিক্যালি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু সব ক্ষেত্রেই যে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব সেটা নয়। কিছু কিছু ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস হয় না। কোন কোন ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস এক্সেপশনাল রয়েছে না, যদি কোনো প্লুরাল নাউন হয়, যেমন বয়েজ হোস্টেল, অ্যাপোস্ট্রফি এস হবে না। বয়েজ হোস্টেল, ছেলেদের হোস্টেল, বয়েজটা প্লুরাল, এই এস এর পর যদি আবার একটা অ্যাপোস্ট্রফি এস দাও, ডবল অ্যাপোস্ট্রফি এস, এস এর পর আবার অ্যাপোস্ট্রফি, মানে হিজ সাউন্ডটা কিন্তু এই হিজ যে সাউন্ডটা, এটাকে এড়ানোর জন্যই আমরা মানে এই সিস্টেমটা করা হয়েছে। বয়েজ হোস্টেল অ্যাপোস্ট্রফি হয়ে যাবে, ওপরে শুধু অ্যাপোস্ট্রফি, এস এর উপর অ্যাপোস্ট্রফি, এস আর হবে না। ওকে, বয়েজ হোস্টেল বা গার্লস হোস্টেল, গার্লস হোস্টেল। ওকে, আবার কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন যদি কোনো ওয়ার্ড তারপর ডবল এস বা সিই হয়, ওকে, তাহলে সেক্ষেত্রে সেই ওয়ার্ডের পর একটা সেক বলে কথা যোগ করতে হয়, যোগ করলে মানে পসেসিভ সেন্স ব্যবহার করা যায়। যেমন গুডনেস অ্যাপোস্ট্রফি সেক, গুডনেস সেক। ওকে, যেমন কনসায়েন্স বিবেক, কনসায়েন্স সিই রয়েছে, অ্যাপোস্ট্রফি সেক। যেমন গুডনেস সেক, যেমন একটা আমি সেন্টেন্স লিখি, ফর গুডনেস সেক do not tell anyone else about the matter. For goodness sake মানে ভালোর জন্য বলছি বা ভালোর জন্য, এই ব্যাপারটা কাউকে বলুন না। ফর গুডনেস সেক, ভালোর জন্য, ভালোর জন্য। সেক কথাটা আমরা ব্যবহার করি, সেক কথাটার অর্থ না ফর দ্যাট রিজন, ওই কারণে। ওকে, তাহলে গুডনেস অ্যাপোস্ট্রফি সেক। ওকে, এবার আমরা আলোচনা করব পসেসিভ অফ কম্পাউন্ড নাউন।
কম্পাউন্ড নাউন কোনগুলো? এগুলো আমরা প্রায় এরর কারেকশনে ভুল করি। কম্পাউন্ড নাউন বলতে ধরো সিস্টার ইন ল, যাতে ইন ল কথা কাজ, ফাদার ইন ল, মাদার ইন ল। মাদার ইন ল বা কিছু কিছু ওয়ার্ড যেগুলো একের বেশি ওয়ার্ড, কিছু কিছু ওয়ার্ড নয়, কিছু কিছু সেন্টেন্সই বলতে পারো। সেন্টেন্স অ্যাকচুয়ালি নয়, এখানে বাক্য নয়, একের বেশি ওয়ার্ড যদি থাকে, যেমন গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল, যেমন অশোকা দ্য গ্রেট, ওকে, যেমন সুধাংশু মাই ব্রাদার। বেসিক্যালি এদেরকে যখন আমরা পসেসিভ বানাবো, কিভাবে বানাবো, সবসময় লাস্ট ওয়ার্ডের পর অ্যাপোস্ট্রফি এস যোগ করবো, লাস্ট ওয়ার্ড। সিস্টার ইন লজ হাউস, ফাদার ইন লজ বুক, ওকে। আমি একটা করে নাউন ইউজ করছি পসেশন বোঝানোর জন্য, যাতে সুবিধা হয় বুঝতে। গভর্নর জেনারেলস কোয়ার্টার্স, গভর্নর জেনারেলস কোয়ার্টার্স। অশোকা দ্য গ্রেট, অশোকা দ্য গ্রেট, এই দ্য গ্রেটটা কিন্তু তকমা একটা, তাই না? অশোকা দ্য গ্রেট, সরি, অশোকা দ্য গ্রেটস রেইন, সাম্রাজ্য। এটা যদি সেন্টেন্সে বানাই, উই হ্যাভ read about অশোকা দ্য গ্রেট রেইন, আমরা অশোকা দ্য গ্রেটের সাম্রাজ্য সম্পর্কে পড়েছি। সুধাংশু মাই ব্রাদার্স হাউস, এটা নাউন ইন অ্যাপোজিশন, সুধাংশুকে না আমার ভাই, সুধাংশু কমা মাই ব্রাদার, মাই ব্রাদারটাকে এখানে সুধাংশু, তাহলে মাই ব্রাদার এবং সুধাংশু দুজনের সেম পার্সন। তাহলে নাউন ইন অ্যাপোজিশনের ক্ষেত্রে যদি আমি সেটাকে পসেসিভ বানাই, কিভাবে বানাবো? লাস্ট ওয়ার্ডের পর কিন্তু অলওয়েজ অ্যাপোস্ট্রফি আছে। সুধাংশু মাই ব্রাদার্স হাউস, নট সুধাংশুজ মাই ব্রাদার হাউস নয়। এগুলো তো তাই, সিস্টার্স অ্যাপোস্ট্রফি আছে, সিস্টারের পর হবে না। এগুলো কিন্তু মনে রাখতে হবে, খুব প্রশ্ন পড়ে এখান থেকে। এরর কারেকশনে তো প্রচুর দেয়, আমি তোমাদের এরর কারেকশনে ক্লাস করাবো এই বিষয়টার উপর, তাহলে বুঝতে পারবে। বুঝে দিলাম এই অংশটুকু। ওর আমরা যেটা বলছি আলোচনা করব, বেসিক্যালি আমরা একটা জিনিস খুব ভালো করে জানি যে অ্যাপোস্ট্রফি এস কিন্তু মেইনলি অ্যানিমেট অবজেক্ট, মানে অ্যানিমেট যেগুলো বেসিক্যালি যাদের প্রাণ আছে, মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু ইনঅ্যানিমেট অবজেক্টের ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয় না। দা টেবিলস লেগ বলতে পারি না, টেবিল ইনঅ্যানিমেট, প্রাণ নেই, ভুল কথা। সেক্ষেত্রে এটাকে পসেসিভ করতে গেলে দা লেগ অফ এ টেবিল করতে হবে, দ্য লেগস অফ এ টেবিল, অফ বসাতে হবে পসেসিভ করতে। কিন্তু সব ক্ষেত্রেই কি তাই হয়? ইনঅ্যানিমেটের ক্ষেত্রে সবসময়ই কি অফ বসাতে হবে? আমি কি অ্যাপোস্ট্রফি বসাতে পারবো না? হ্যাঁ পারবো, কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে আমি অ্যাপোস্ট্রফি বসাতে পারবো। কি কি ক্ষেত্র? না, যেমন আমরা বলতে পারি ভারতের হোক, ইন্ডিয়াজ হোক, ডেথস ডোর, মৃত্যুর দরজা। সেন্টেন্সের মধ্যে এটাকে যদি আমি ইউজ করি, হি জাস্ট এসকেপড, হি জাস্ট হ্যাজ এসকেপ করতে হবে, জাস্ট আছে, হি জাস্ট বা হি হ্যাজ জাস্ট করতে হবে, সবচেয়ে ভালো হয় হি হ্যাজ জাস্ট এসকেপড। তাহলে হি হ্যাজ জাস্ট এসকেপড দ্য ডেথস ডোর, মৃত্যুর দরজা অতিক্রম করবে। তাহলে ডেথস ডোর ইনঅ্যানিমেট, তো ইন্ডিয়া, ডেথ এগুলো ইনঅ্যানিমেট, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি এস হয়। এগুলোকে বলা হয় পার্সনিফাইড, এগুলো পার্সনিফাইড করা হয়েছে। ডিগনিফাইড কিছু কিছু অবজেক্ট রয়েছে, ডিগনিফাইড, যেমন বলতে পারি ফরচুনস, ভাগ্য, ভাগ্য তো ইনঅ্যানিমেট, ফরচুনস লাভার, ওকে, ফরচুনস লাভার।
ভাগ্যের দান বা ফরচুনস ডোনেশন করতে পারি, ফরচুনস ডোনেশন, ভাগ্যের দান। ওকে, তাহলে ভাগ্যের পর আমি ডিগনিফাইড। সূর্যরশ্মি, সানস রে, সূর্যের রশ্মি, সানস রে। ওশানস, OCEAN, ওশানস রোয়ার। আচ্ছা, একটা কথা একটু বলে রাখি, একটু এই জায়গাটা সামান্য একটু ভুল হয়েছে, একটু ঠিক করে নেবে। ফরচুনস ডোনেশন এটা কিন্তু পার্সনিফাইড করা হচ্ছে, এগুলো পার্সনিফাইড, এর ক্ষেত্রেই হবে। আর ডিগনিফাইড এগুলো সানস রে, ওশানস রো, ডিগনিফাইড। সানস রে, সূর্যের রশ্মি, ওশানস রো করতেই পারি। যেমন একটা সেন্টেন্স, যে কোনো একটা দিয়ে আমি একটা সেন্টেন্স তৈরি করছি, যেমন you will be able to hear oceans roar, গর্জন, সমুদ্রের গর্জন, from this hotel, তুমি এই হোটেল থেকে সমুদ্রের গর্জন শুনতে পাবে। ওশানস রোয়ার, দিস ইজ রাইট, ওশানস রোয়ার হবে, ডিগনিফাই করা হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু ইনঅ্যানিমেট হলেও এর পর অ্যাপোস্ট্রোফি ব্যবহার করা যাবে। ওকে, এরপর আমরা জানবো হোয়াট ইজ ডাবল পসেসিভ। ডাবল পসেসিভ, ডাবল পসেসিভ বলতে কি বোঝো না? ডাবল পসেসিভ কথাটার অর্থ হচ্ছে দুবার পসেসিভ। যেমন I have got news of Rams, মানে কি? এখানে রাম অ্যাপোস্ট্রফি এস আছে না এরপর, তাহলে রাম অর্থাৎ রামের অনেকগুলো নিউজ আছে, অনেকগুলো খবর আছে, তার মধ্যে আমি একটা নিউজ পেয়েছি। তাহলে ওয়ান আউট অফ মেনি বোঝানো হচ্ছে, আউট অফ মেনি, অনেকগুলোর মধ্যে একটি খবর আমি পেয়েছি। ওকে, আই হ্যাভ গট নিউজ অফ রামস। ডবল পসেসিভ হচ্ছে না, অ্যাপোস্ট্রফি এস আছে প্লাস অফ হচ্ছে। ডবল পসেসিভ কাকে বলা হয় না? অ্যাপোস্ট্রফি এসও ব্যবহার করা হয় এবং অফ, দুটো অ্যাজ এ হোল, মানে অ্যাট এ হোল, একই সঙ্গে ব্যবহার করা হয়। যেমন the picture of the queen, অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিলাম। the picture of the queens মানে রানীর অনেকগুলো পিকচারের মধ্যে একটি, ওয়ান আউট অফ মেনি, ওয়ান আউট অফ মেনি, মেনি। ওকে, the picture of the queens, তাহলে এখানে ডবল পসেসিভ করা হয়েছে, অনেকগুলোর মধ্যে একটিকে বোঝানোর জন্য ডবল পসেসিভ ব্যবহার করা হয়। ওকে, তাহলে ডবল পসেসিভ মানে কি না, both as apostrophes and of are used in a sentence to denote one out of many, to denote one out of many, one out of many denote করার জন্য। তাহলে ডবল পসেসিভ কাকে বলে? না, ডবল পসেসিভ কি করে না, it denotes one out of many। ওকে, হচ্ছে ডবল পসেসিভ। এবার লাস্ট পসেসিভের লাস্ট পার্ট আমরা যেটা করব, লাস্ট অংশ, দ্যাট ইজ ইলিপ্টিক্যাল পসেসিভ। ইলিপ্টিক্যাল পসেসিভ বলতে কি বুঝি? ইলিপ্টিক্যাল পসেসিভ বলতে আমরা বুঝি কোনো নাউন যেটা কোনো হাউস বা শপকে ডিনোট করতে পারে। কোনো নাউন হাউস বা শপকে যদি ডিনোট করে, এই নাউন বা এই হাউস বা শপ, এই কথাটা কোনো নাউনের পসেসিভ কেসের পর উজ্জ রাখা যেতে পারে, কিন্তু কোনো প্রোনাউনের পসেসিভ কেসের পর এটাকে উজ্জ রাখা যাবে না, যতক্ষণ না পূর্বে এই সম্পর্কে বলে দেওয়া হচ্ছে। কি বললাম, বোঝা গেল? যদি না বোঝা যায় তাহলে সেন্টেন্সটা বদলে হচ্ছে, আই ওয়েন্ট রামস। এখানে রামস কথাটার অর্থ রামস হাউস হতে পারে বা শপ হতে পারে, রামস হাউস
রামটা কি? নাউন। অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিলাম, নাউনের কি কেস হয়ে গেল? পসেসিভ কেস। এরপরে এই রামস হাউস কথাটা উজ্জ আছে, রাখা যেতে পারে, এটা ইন্ডিকেট করছে রামস হাউসকে। কিন্তু আই ওয়েন্ট হার্স বলতে পারি না। হার্স কি HERS, অ্যাপোস্ট্রফি হবে না কিন্তু, এটা পসেসিভ কেস অফ প্রোনাউন, প্রোনাউনের পসেসিভ কেস, পসেসিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে আই ওয়েন্ট হার্স বললে হবে না যতক্ষণ না পূর্বে ওই সম্পর্কে বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, দিস ইজ মাই হাউস, আই ওয়েন্ট হার্স। তাহলে এখানে হাউস কথাটা বলে দেওয়া হয়েছে, এটা আমার বাড়ি, আমি তার বাড়ি গিয়েছিলাম। হার্স মানে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে হার হাউস, তার বাড়ি। তাহলে পূর্বে কিন্তু এই সম্পর্কে বলে দিতে হবে, নইলে কিন্তু আমরা উজ্জ রাখতে পারবো না। কখন উজ্জ রাখতে পারবো না? না কোনো পসেসিভ প্রোনাউনের পর উজ্জ রাখতে পারবো, কিন্তু পসেসিভ নাউনের পর উজ্জ রাখতে পারবো, তাতে বলে দিই নাই। তাহলে এই যে নাউনটা যেটা ডিনোট করছে হাউস এবং শপকে, দিস ইজ, অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে না, রামস বলে কিন্তু আমি এই নাউনটাকে উজ্জ রেখে দিলাম, এইটাকে বলা হয় ইলেকট্রিক্যাল পসেসিভ। ক্লিয়ার হলো ব্যাপারটা? সো পরিষ্কার বুঝতে পারলে যে ইলেকট্রিক্যাল পসেসিভ বলতে আমরা কি বুঝি, তাই না? এই ইলেকট্রিক্যাল পসেসিভের আরেকটা নাম আছে, যেটা হচ্ছে অ্যাবসোলিউট পসেসিভ। এটাকে অ্যাবসোলিউট পসেসিভ বলা হয়। ওকে, সো স্টুডেন্ট, আমরা মোটামুটি নাউন অ্যান্ড কেস সম্পর্কে বিশদভাবে বুঝতে পারলাম। আমি তোমাদের নেক্সট ক্লাসে নিয়ে আসার চেষ্টা করছি নাউন অ্যান্ড কেস থেকে কী কী এরর কারেকশন হয়। খুব ভালো করে তোমরা এই ক্লাসটা দেখো, তাহলেই এরর কারেকশনগুলো করতে পারবে। আমি এরর কারেকশন পরের দিন তোমাদের করাবো। তোমরা প্রত্যেকটা ক্লাস খুব ভালোভাবে দেখতে থাকো। তোমাদের ইংরেজিতে যে ভিডিওটা আছে সেটা কিন্তু কেটে যাবে তোমাদের, আমি চ্যালেঞ্জ করে বলছি। সো আজকে আমি এখানেই ক্লাস কমপ্লিট করলাম। সকলকে ধন্যবাদ।